নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। অবশেষে দিল্লি সাউথ ব্লকে কিন্তু ভারতের নেক্সট জেনারেশন অর্থাৎ আমকার ইঞ্জিন নিয়ে কিন্তু একটা বিশাল তৎপরতা শুরু হয়ে গেল। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে বেশ 2-3 দিন আগে ভারতীয় বায়ুসেনা প্রধান একটি সেমিনারে অর্থাৎ সুব্রত মুখার্জি ভারতের প্রথম যে এয়ারফোর্স চিফ তার ইয়েতে একটি মঞ্চে তিনি যে বক্তব্যটি রেখেছেন তাতে কিন্তু খুব ভয়াবহ বক্তব্য তিনি রেখেছেন এবং তিনি কার্যত ঘুরিয়ে ভারত সরকার এবং ভারতের স্টেট ওন সংস্থা হেলকে কিন্তু তিনি ঘুরিয়ে মানে এই দুটি সংস্থাকে কার্যত তিনি দোষারোপ করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যেহেতু এই কথাটার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে, তিনি কিন্তু বলেছেন দিনের শেষে যদি যুদ্ধ লাগে তবে এয়ারফোর্সকে কিন্তু যুদ্ধটা করতে হবে, যুদ্ধটা কিন্তু হেল করবে না। আর আমাদের দেশে এই মুহূর্তে হেলের যে লেথার্জি এবং ভারত সরকারের যে উদাসীনতা, সেই উদাসীনতাকে কিন্তু পরোক্ষভাবে তিনি এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। তো ঘটনা হচ্ছে যে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যেটা তাদের আপকামিং যে প্রজেক্টগুলো রয়েছে তেজাস মার্ক 2 এবং তার সাথে আমকা অর্থাৎ ফিফথ জেনারেশন যে ফাইটারের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ইঞ্জিনের জন্য কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে যে আমরা একবার ইংল্যান্ডের সাথে কথা বলছি রোলস রয়েসের সাথে, একবার ফ্রান্সের সাথে কথা বলছি, আবার মাঝখান থেকে কোথা থেকে জি কোম্পানি অর্থাৎ G414-এর যে এনহ্যান্স ভার্সন সেই নিয়ে নানা রকম কথা হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে এটিকে এক্সিকিউশনের পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকার নিয়ে যেতে পারেনি। তার কারণ ভারত সরকার এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কোন সংস্থা এই আমকার ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে সব থেকে রিলায়েবল হবে। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে যদি দিনের পর দিন লেট হয় বা ডিলে হয়, তাতে কিন্তু ভারতীয় বায়ুসেনার কঙ্কালসাল অবস্থাটা কিন্তু আস্তে আস্তে প্রতিফলিত হতে মানে শুরু হবে। তার কারণ ভুলে যাবেন না যে আমরা কিন্তু ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা এবং বিশ্বের অনেক বায়ুসেনা আছে যারা আমাদের থেকে অনেক পেছনে রয়েছে, তাদের কাছে কিন্তু ফিফথ জেনারেশন প্ল্যাটফর্ম চলে এসেছে। সেটা কোনো ক্ষেত্রে রাশিয়া, এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ তারা কিন্তু আমেরিকার F-35 তাদের ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে কিন্তু তাদের ইনভেন্টরিতে অলরেডি ঢুকে পড়েছে। তো সেক্ষেত্রে ভারত কিন্তু এখনো পর্যন্ত স্থির করে উঠতে পারেনি যে আমকার ক্ষেত্রে ইঞ্জিনটি কি তৈরি হবে। তো যেটা সাউথ ব্লকে তৎপরতা মারাত্মক পর্যায়ে শুরু হয়ে গেছে সেটি হচ্ছে রোলস রয়েস এবং ফ্রান্সের স্যাফরান। অর্থাৎ এটাই সম্ভবত শেষ, এবারই ভারত সরকার হয়তো ইঞ্জিনের ক্ষেত্রে যে ডিল সাইনিং সেই সাইনিংটা হতে চলেছে। ঘটনা হচ্ছে রোলস রয়েস এক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে রয়েছে স্যাফরানের থেকে, যেহেতু রোলস রয়েস আপনারা জানেন যে রোলস রয়েসের মানে অর্থাৎ ব্রিটিশরা সিক্স জেনারেশন টেম্পেস্টের জন্য কিন্তু তাদের যুদ্ধের প্লেন তৈরি করা শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে সেখানে তারা ভারতকে এই টেম্পেস্ট প্রজেক্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রোলস রয়েস বলেনি যে টেম্পেস্টের জন্য যে সিক্স জেনারেশন ইঞ্জিন তারা তৈরি করছে সেই ইঞ্জিন কিন্তু ভারতের সাথে তারা শেয়ার করবে কিনা। কিন্তু রোলস রয়েস থেকে যেটা আগে জানা যাচ্ছিল, রোলস রয়েস যেটা করতে চেয়েছে সেটি হচ্ছে তারা বলছে যে তাদের যে EJ200 যে ইঞ্জিন, সেই EJ200 ইঞ্জিনের যেটা ফিফথ জেনারেশন ভার্সন অর্থাৎ EJ200 ইঞ্জিনকে তারা নতুন করে আবার তার মধ্যে কিছু মডিফিকেশন করে অর্থাৎ ভারতের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু তারা এই ফিফথ জেনারেশন ইঞ্জিন ভারতের হাতে তুলে দিতে চায়। এবং পরোক্ষে যে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতের কাছে এও দাবি জানিয়েছে, যদিও এটা পাবলিক ডোমেনে এখনো পর্যন্ত আসছে না, কারণ সব খবর কিন্তু সবসময় বেরোয় না, যে তারা বলছে যে যদি ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা ইউরোফাইটার টাইফুনের মতন যুদ্ধের প্লেন, ভারতের যে MMRCA-3 আছে সেখানে যদি ইউরোফাইটার টাইফুনের মতন যুদ্ধের প্লেন যদি তারা ইন্ডাক্ট করে, তবে EJ200-এর যে কোর সেকশন অর্থাৎ EJ200 ইঞ্জিনের কিন্তু টেকনোলজি তারা ট্রান্সফার করে দিলেও দিতে পারে। শুধু তাই নয়, এই EJ200 যে ইঞ্জিন, যেহেতু EJ200 ইঞ্জিন শুধুমাত্র কিন্তু ব্রিটিশরা তৈরি করেনি, এখানে 4টি দেশ মিলে এই EJ200 তৈরি করেছে। তবে সেক্ষেত্রে যদি ইউরোফাইটার টাইফুন ভারত কেনে, তবে EJ200 ইঞ্জিনকে সামান্য মডিফাই করে আমরা যে G414 আমেরিকা থেকে যে ইঞ্জিনটি কিনছি সেই ইঞ্জিনের সাবস্টিটিউটও কিন্তু EJ200 দ্বারা মিটিয়ে নিতে পারবে ভারতীয় বায়ুসেনা। এবং সেক্ষেত্রে EJ200-কে যদি আরও মডিফাই করা যায় তবে ভারতীয় বায়ুসেনার যে ফিফথ জেনারেশন ইঞ্জিনের যে চাহিদা সেটা বহুলাংশেই মিটে যাবে। শুধু তাই নয়, এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে এই ইঞ্জিনটি রোলস রয়েস কিন্তু তুলে দিতে চলেছে। অপরদিকে
আরেকটি ক্ষেত্রে স্যাফরান, তারা যে যে প্রপোজালটা নিয়ে ভারতের কাছে এসছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ব্রিটিশদের সাথে সাথে ফ্রান্সও কিন্তু তারা 5.5 জেনারেশন যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে। এবং এই যুদ্ধের প্লেন ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে ইঞ্জিনটা একটা মুখ্য ভূমিকা হতে চলেছে। আর এই ইঞ্জিনের ক্ষেত্রে ফ্রান্স চাইছে যে এখানে ভারত একটা বড় রকমের টাকা বিনিয়োগ করুক। যদি ভারত এইখানে যদি এই 6 জেনারেশন বা 5.5 জেনারেশনের ইঞ্জিন, যেটা কিনা ফ্রান্সের স্যাফরান তৈরি করতে চলেছে, সেক্ষেত্রে ভারতের যেটা সুবিধা হতে চলেছে, একেবারে স্ক্র্যাপ থেকে শুরু হবে। এবং এই স্ক্র্যাপ থেকে শুরু হওয়ার সাথে সাথে ভারতীয় ডিআরডিও বা জিটিআরই তারা এই স্ক্র্যাপ থেকে কি করে অত্যাধুনিক ইঞ্জিনের প্রযুক্তি, কিভাবে ইঞ্জিন তৈরি হয় তার কিন্তু একটা সামগ্রিক ধারণা তারা পেয়ে যাবে। এবং সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে জিটিআরই যে যে ইঞ্জিনগুলো তৈরি করছে তাতে কিন্তু তারা একটা বড় রকমের সুবিধা করতে পারে। যদিও রোলস রয়েসের ক্ষেত্রে স্যাফরানের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন তৈরিতে কিন্তু একটু সময় লাগলেও লাগতে পারে। এই কারণেই বলা হচ্ছে যে এই মুহূর্তে 5.5 জেনারেশন অথবা 6 জেনারেশন ইঞ্জিনের ক্ষেত্রে আমেরিকা সবার আগে এগিয়ে রয়েছে। অতি সম্প্রতি তাদের যে F-35 যুদ্ধের প্লেন, তাতে কিন্তু মানে জি কোম্পানি তারা নতুন যে ইঞ্জিনটি তৈরি করেছে তাতে প্রায় 200 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারবে। এবং শুধু তাই নয়, এই ইঞ্জিনটা এতটাই হালকা হতে চলেছে, এবং এই শুধু হালকাই নয়, এই ইঞ্জিনের যে ফুয়েল কনজাম্পশন সেটা এতটাই, তারা ফুয়েল বার্নিং এতটাই কম, এতটাই হালকা, এবং সেরামিক কোটিং দিয়ে তারা যে ইঞ্জিনটি তৈরি করেছে সেটা কিন্তু সবার আগে এগিয়ে গেছে আমেরিকা। এবং ঠিক তার পরেই রয়েছে কিন্তু ব্রিটিশ রোলস রয়েস, তারাও এই 6 জেনারেশন ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে। এবং এখানে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন তারা তৈরি করতে চলেছে। দেখুন, টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনাদের সামনে এই কারণে আমি আলোচনা করছি না, তার কারণ এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি একটা মোটের উপর এই বিষয়ে আলোচনা করে দিচ্ছি। কিন্তু ফ্রান্স এই যে ব্রিটিশ রোলস রয়েস বা আমেরিকা থেকে বেশ খানিকটা কিন্তু পিছিয়ে রয়েছে এই 5th জেনারেশন বা আধুনিক ইঞ্জিনের ক্ষেত্রে। তবে ফ্রান্স কিন্তু ভারতের সাথে যৌথভাবে ইঞ্জিনটি তৈরি করতে চাইছে শুধুমাত্র একটাই কারণে, এতে ফ্রান্সের যে প্রজেক্ট আছে তাতে যে একটা বিপুল পরিমাণ টাকার প্রয়োজন সেটা কিন্তু তারা ভারতের থেকে এইখান থেকে নিয়ে নিতে পারবে। এবং একসাথে তারা দু ধরনের ইঞ্জিন তৈরি করবে, একটা তাদের নিজেদের জন্য, অপরদিকে ভারত সরকার বা ভারতের জিটিআরই তারা ভারতের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ইঞ্জিনটি তৈরি করবে। তবে ফ্রান্সের যে যদিও এটা একটু সময় লাগতে পারে, তবে ফ্রান্সের ইঞ্জিনের থেকে কিন্তু আমরা অনেক রকমভাবে শিখতে পারবো। এবং আমাদের কিন্তু এতে যে আগামী দিনে যে প্রজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ইন্ডিজিনিয়াস প্রজেক্ট, যে তেজাস মার্ক 2 বা তেজাস মার্ক 1-এ যদিও আমরা জিটিআরির যে কাবেরী ইঞ্জিন সেটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি, কিন্তু এই কাবেরী ইঞ্জিনকে আরও কি করে ম্যাচিওর করা যায় সেটি কিন্তু আমরা ফ্রান্সের সাথে যদি 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করতে পারি, সেই ইঞ্জিনের মাধ্যমে আমরা এতে অনেকটাই আমরা এতে লাভবান হব। তো এখন এই ভারতীয় বায়ুসেনা যে কথাটা বলেছে, দেখুন এই এলিতেলি লোক কিন্তু এই বিষয়ে আলোচনা করেনি, খুব কনসার্ন ব্যক্ত করেছে ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। এবং তারপরেই ভারতের যে দিল্লিতে যে সাউথ ব্লকে এই নিয়ে কিন্তু জোর তৎপরতা শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই ভারত সরকার কিন্তু এবার ডিসিশন নিতে চলেছে ভারতের নেক্সট জেনারেশন যে আমকা, সেই আমকার ইঞ্জিন কী হতে চলেছে। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। এবং অবশ্যই সামনের মাসে যে ভারতের যে এয়ার শো হবে, সেই এয়ার শোতে আমাদের নজর থাকবে, তাতে কিন্তু অনেক রকম নিউজ এই বিষয়ে বেরিয়ে আসবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।